প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় মেধাস্বত্ব আইন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর, বিশেষ জজ আদালত ৩ ঢাকা, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকেও। স্যার, যেটি আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেধাস্বত্ব আইন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধাস্বত্ব বলতে আমরা কি বুঝি সাধারণত? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল এটা মেধাভিত্তিক বা মেধাস্বত্ব সম্পদ। জি। একটা মানুষের তার সৃজনশীল যত কর্ম আছে, একটা মানুষ তার উদ্ভাবনী শক্তি এবং তার নিজস্ব বা স্বকীয়তা, তার মৌলিক কোনো কর্ম, উদ্ভাবনী কোনো তার সৃষ্টিকে আমরা মেধাস্বত্ব বলতে পারি, যেটার সেই সত্ত্বের অধিকার সুরক্ষার জন্য আইনে আমাদের যে সুবিধা দেওয়া হয়েছে সেটাই মেধাস্বত্ব আইন। কোন কোন বিষয়গুলো মেধাস্বত্বের মধ্যে পড়ে বিদ্যমান আইন অনুযায়ী? মেধাস্বত্ব আসলে আপনি ধরেন, আমি যদি কপিরাইট বলি, যে কপিরাইট হচ্ছে কি একটা মানুষ, আমি তাকে সঙ্গীত হতে পারে, তার মৌলিক কোনো সঙ্গীত, অথবা তার কোনো গীত, অথবা তার চিত্রকর্ম, অথবা কোনো কবিতা, অথবা তার কোনো সাহিত্য বই হতে পারে, অথবা কোনো সফটওয়্যার, নতুন কোনো সফটওয়্যার সে উনি বানালেন। তো এই যে বিষয়গুলি, মৌলিক বিষয়গুলি, সেই মৌলিক বিষয়গুলি সুরক্ষা দেওয়ার জন্য এই কপিরাইট যে মেধাস্বত্ব, যেটা মেধাকে সুরক্ষা দেওয়ার জন্য যে আইন, সেটা কপিরাইট আইন সত্য হিসাবে এটা বিবেচিত হয় এবং তাকে সুরক্ষা দেবে। পাশাপাশি প্যাটেন্টের যে কথা বলা আছে, প্যাটেন্টটা বলতে কি আমরা কি বুঝি? প্যাটেন্ট হচ্ছে উদ্ভাবনী শক্তি, যা আমি আমার নতুন উদ্ভাবন করলাম, কোনো প্রযুক্তি উদ্ভাবন করলাম। আমি একটা মোবাইল বা নতুন মোবাইল, আমি একটা অ্যাপেল মোবাইল, বা আমি ফিক্সেলে যে এখন নতুন বের হয়েছে গুগল, তো বিভিন্ন রকম মোবাইল কোম্পানি, বিভিন্ন রকম পণ্যের যে আমি একটা উদ্ভাবন করলাম, আমার ওষুধ, হ্যাঁ ওষুধ হতে পারে, যে সেটা যে আমার যে সেবা, যে মান, আমার সেবার যে অধিকার, বা আমার যে প্যাটেন্টটা, উদ্ভাবনী শক্তিটা, সেটার যে রাইট, সেই রাইট একমাত্র আমার। তো সেটাকে সুরক্ষা দেওয়ার জন্যই এই প্যাটেন্টের কথা বলা আছে। পাশাপাশি বলা আছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। আপনি এটা কোম্পানির যে লেবেল করবেন, যেমন ওষুধ কোম্পানি এটা লেবেল, মনে করে এই লেবেলটা অন্য কোনো কোম্পানি করতে পারবে না। বাহ্যিক যে লেবেলটার কথা বলছি, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন যেটা, সেটা হচ্ছে যে সেই লেবেল আমি করেছি, সেটা আমার সত্ত্ব এবং এটা আমার অধিকার, সেটাকে প্রটেক্ট করার জন্যই এই মেধাস্বত্ব আইন। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে ট্রেডমার্ক, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে আপনি দেখেন যে একটা চ্যানেলের ট্রেড কিন্তু যে একটা লোগো থাকে, একটা নকশা থাকে, বা একটা স্লোগান থাকে না, বিভিন্ন কোম্পানি একটা স্লোগান থাকে, বিভিন্ন কি বলে কোম্পানি বলেন বা বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, তাদের নিজস্ব কিছু পরিকল্পনা থাকে যেগুলি একদম স্বকীয়, এদের সৃজনশীল, এটা অন্য কারো নাই। তো সেই বিষয়গুলিকে সুরক্ষা দেওয়ার জন্য, যেমন আপনার একটা চ্যানেলের লোগোকে আর একটা চ্যানেল ব্যবহার করতে পারবে না, তাকে ট্রেডমার্ক করা আছে। সেই ট্রেডমার্ক আপনি যদি করতে চান, সেটা আপনি আইনের চোখে অপরাধী হবেন। সেই কারণে সেই ট্রেডমার্ক হচ্ছে আপনার পণ্যের যে চিহ্ন বা পণ্যের যে লোগোর যে সংরক্ষণ করা, এটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সেই রাইটটাকেই মেধাস্বত্ব আইন হিসাবে বলে। আবার এখানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলা আছে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটা হচ্ছে, আপনি ভৌগোলিকভাবে দেখবেন যে আমাদের রূপগঞ্জে কিন্তু আপনার হয়, জামদানি হয়, পুরো ঢাকায় একটা একসময় মসলিন হতো, রাজশাহীতে সিল্ক হয়। এগুলি ভৌগোলিক ইন্ডিকেশন। এটা বিশেষ এলাকায়, বিশেষ অঞ্চলে বিশেষ এই কারুকার্য নকশি, রাজশাহীতে যে নকশি কাঁথা হয়, এই যে এদের যে কাজগুলিকে যদি আপনি কপি করেন, আপনি যদি এগুলিকে আপনি যদি নিজের কি বলে এটাকে ডুপ্লিকেট করেন বা কপি, এদের অনুমতি ছাড়া, তখন সেই আইনটা, এই মেধাস্বত্ব আইন আপনাকে প্রটেক্ট করবে এবং মেধাস্বত্ব আইনে আপনাকে অপরাধ করবে। জি, আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে দেখছি যে অনেকের কোনো গান, ভিডিও বা কোনো লেখনী বা চিত্রকর্ম অনুমতি ব্যতীত এটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়, আর সেক্ষেত্রে কপিরাইটের কি লঙ্ঘন হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই লঙ্ঘন হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি আমি কোনো গুগল থেকে একটা গান বা টিকটক থেকে একটা ভিডিও আমি আপলোড করলাম, আমি ডাউনলোড করে, সম্পাদন করেছেন আরেকজন, এটা আরেকজন করেছেন, আমি হুবহু অপরিবর্তিত রেখে
একদম হুবহু আমি এটাকে কি করলাম, আমি এটা প্রচার করলাম এবং আমি এটা ব্যবসায়িকভাবে ব্যবহার করলাম, তার অনুমতি ব্যতীত, অনুমতি পাবলিকলি এটাকে আমি ইউজ করলাম। জি, এখন বিষয়টা হচ্ছে যে যেগুলির মধ্যে, যেটার মধ্যে আপনার কপিরাইট নাই, এরকম কিন্তু অনেক কপিরাইট ব্যতীত কিন্তু অনেক কমন লিগ্যাল কমন কিছু বিষয় থাকে যেগুলি আপনি কপিরাইট হবে না, আপনি ওখান থেকে আপনি নিতে পারবেন বা কিছু চেঞ্জ করতে হবে আপনাকে। কিন্তু আপনি কি করলেন, একদম মৌলিক বিষয়টা, আমার বিষয়টাই আপনি টিকটক থেকে আপনি কি করলেন, আপলোড করে ফেললেন, ওখান থেকে ডাউনলোড করে আপনি আপনার কন্টেন্ট হিসাবে আমার যে কন্টেন্টটাকে, আমার যে মৌলিক যে সৃষ্টিকে আপনি কি করলেন, আপনি আপনার নামে চালিয়ে দিলেন। এটা নিশ্চয়ই এটা লঙ্ঘন হবে, এটা অপরাধ হবে। জি, ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্কের একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে ট্রেডমার্ক আইনে কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হয়? আসলে ট্রেডমার্ক আইনে প্রক্রিয়া তো আসলে যেটা আছে যে আমাদের যে ট্রেডমার্ক ডিপিডিটি একটা, আমাদের যে ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট ডিজাইনস এন্ড ট্রেডমার্ক, হ্যাঁ, তো ওই যে ওখানে ওই ডিপার্টমেন্টে আপনি ইচ্ছা করলে আপনি ওখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করা, অনলাইনেও করতে পারবেন, আপনি সরাসরি গিয়ে তো নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মের মধ্যে আপনার যে পাসপোর্ট লাগবে, আপনি যদি কি বলি এনআইডি কার্ড লাগবে, আপনি যে ট্যাক্স হোল্ডার থাকলে আপনার ট্যাক্সেশন কাগজপত্র লাগবে, এবং ট্রেডমার্কটা আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি সেটির অন্য কোথাও, হ্যাঁ সেটাও একটা, সেটির একটি কপি লাগবে এবং সেটি অনলাইনে দাখিল, অনলাইনে, জি জি, এবং এটা চেক হবে, দেখবে 2-3 মাস লাগে এটা করতে গেলে। তো হয় কি যে ওরাও চেক করে দেখবে যে আপনার যে লোগোটা, সেই লোগোটা অন্য কোনো ইতিমধ্যে কেউ ব্যবহার করছে কিনা। যদি ব্যবহার করে না থাকে তাহলে আপনি দেখেন, হয় কি আমাদের দেশে মানে নকল প্রবণতাটা খুব বেশি। আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখি, আমরা দেখি যে আসলে যেটা আমি আমার নিজের একটা কবিতা আমি আপলোড দিলাম, দেখা গেছে যে হুবহু আমার কবিতাটাই রাজশাহী থেকে আরেকজন আপলোড দিয়ে বসে আছে, কিন্তু উনি সোর্স লিখলো না। উনি যদি শেষে দিয়ে সোর্স বা সত্য অথবা সূত্র এটা লিখে দিত যদি নিচ্ছে যে জামালউদ্দিন খন্দকার বা সো এন্ড সো, তাহলে কিন্তু ওনার এটা কপিরাইট হতো না। কিন্তু উনি কি করলে, ওনার নিজের নামে একদম অ্যাবসলিউটলি উনি নিজে উদ্ভাবন করেছেন বা নিজে সৃষ্টি করেছেন, এই সৃজনশীলতাটা ওনার, এই মর্মে উনি কি করলেন, আপলোড করে দিলেন, সেটা হচ্ছে অপরাধ। সেখানে আপনি যে কপিরাইটের যে সত্য, আপনি আমার যে মেধা সত্য যেটা, সেটা আপনি কি করলেন, লঙ্ঘন করলেন, সেটা আপনি অপরাধ করলেন। যখন একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হচ্ছে, যার নামে এটি রেজিস্ট্রেশন হচ্ছে তিনি এটি ব্যবহারে নিরঙ্কুশ সত্য পাচ্ছেন। যদি এই ট্রেডমার্কটি অন্য কেউ ব্যবহার করে বা কোনোভাবে এটিকে চুরি করে বা এটির সাথে সাদৃশ্যপূর্ণ অন্য কোনো মার্ক ব্যবহার করে, সেখানে একটি ট্রেডমার্ক লঙ্ঘন হয়। এক্ষেত্রে কি আইনি প্রতিকার রয়েছে? আইনে আসলে এই যদি কেউ এই যে বিষয়গুলি আপনার ট্রেডমার্ক লঙ্ঘন করে, সে লঙ্ঘনের ক্ষেত্রে আমাদের দেশের প্রচলিত আইনে যেমন আপনি ফৌজদারি অপরাধও হয়, কপিরাইটে ফৌজদারি অপরাধ হয়, আবার দেওয়ানি অপরাধও হয়, আপনি দু জায়গায় মামলা করতে পারবেন। এবং আপনি ইচ্ছা করলে আপনি এই যে আপনার এটা করার প্রেক্ষিতে আপনার এই পণ্যের এই যে নকল করা হলো, হ্যাঁ, নকল করে তারা বাজারজাত করছে বা এরকম তারা ব্যবসা করছে, তো আপনি ইচ্ছা করলে সেটাকে আপনি জব্দ করাইতে পারেন। আপনি এটা আপনি ক্ষতিপূরণ ওই কোম্পানির কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন যে আমার পণ্য, হ্যাঁ, আমার ট্রেডমার্ক, আমার লোগো ব্যবহার করার ফলে নিবন্ধনকৃত, হ্যাঁ, আমার নিবন্ধন, যেটা আমার নিবন্ধন করা আছে। নিবন্ধন না হলেও আসলে হয় কি, যখন কোনো মানুষ সৃষ্টিশীল কোনো কর্ম করে তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু তার অ্যাবসলিউটলি মালিকানা চলে আসে আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশের কপিরাইট আইনে। এখন আপনি কি করলেন, আমার লোগো ব্যবহার করে আমার ট্রেডমার্ক ব্যবহার করলেন, এটা যদি প্রমাণিত হয়, রেজিস্ট্রেশন থাকলে সুবিধা হয় কি, রেজিস্ট্রেশন থাকলে এটা আপনি একটি নিরঙ্কুশ ব্যবহারের অধিকার পাচ্ছেন, আইনগতভাবে আপনি সেবাটা বেশি পাবেন, এটি লিগালি প্রটেক্টেড। খুব সহজেই আপনি আইনি প্রক্রিয়াটা অনেক দ্রুত হবে না, প্রমাণের জন্য অনেক চেষ্টা করতে হবে না। রেজিস্ট্রেশন থাকলে অনেক ভালো, আপনি সব জায়গায় রেজিস্ট্রেশন থাকলে আপনি এটাকে প্রমাণ করতে, প্রুফ করতে কিন্তু আপনার জন্য সহজ হবে যে এটা অ্যাবসলিউটলি এটা আমার। আর রেজিস্ট্রেশন না থাকলেও আপনি যদি এইটা কবে থেকে ব্যবহার করছেন, তারিখ, সময়, সোর্স লিখে আপনি প্রমাণ দিতে পারেন যে এই তারিখ থেকে আমি এটা ব্যবহার করছি, এই তারিখ থেকে, এই সময় থেকে, ওই জায়গা থেকে আমি স্টার্ট করেছিলাম। যিনি ট্রেডমার্ক লঙ্ঘন করছেন তার বিরুদ্ধে কি কি প্রতিকার থাকতে পারে? কারণ লঙ্ঘনের ফলে আমরা জানি যে একটা ট্রেডমার্ক কিন্তু একটি আর্থিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেধাস্বত্ব। কারণ একটি কোম্পানি বা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বছরের পর বছর ব্যবসা করার পরে তিনি তার সুনামটি দাঁড় করিয়েছেন,
এক্ষেত্রে তাকে অনেক অর্থ বিনিয়োগ করতে হয়েছে মার্কেটিংয়ে। এখন যে কেউ সেটিকে যদি কপি করে সাদৃশ্যপূর্ণ একটি ট্রেডমার্ক ব্যবহার করে, ব্যবসায়িক ক্ষতি হবার আশঙ্কা কিন্তু অত্যন্ত বেশি। সেক্ষেত্রে যিনি ভুক্তভোগী কোম্পানি রয়েছেন তার কি করণীয় রয়েছে? আমাদের প্রেক্ষাপটে এখন আমাদের এই দেশে মানে নকলের প্রবণতা খুব বেশি। আপনি অনলাইনেই বলেন, অফলাইনেই বলেন, আপনি একজন আরেকজনকে কপি করছে। জি। এবং এবং এটাও কিন্তু বলছে যে এটা কপি বলেই কিন্তু এরা কিন্তু সেল করছে, এটা কপি কপি। জি। কিন্তু আসলে কপি করতে গেলেও যে এটা অনুমতি লাগে। জি। আর আপনি এই আমার কপি করার প্রেক্ষিতে আমার যে অভূতপূর্ণ ক্ষতি হলো, এটা তো আসলে ভৌত কোনো সম্পদ না, এটা কিন্তু আমার সৃজনশীল একটা কর্ম। জি। বা আমার নিজস্বতা এটার মধ্যে আছে, আমার উদ্ভাবনী চিন্তার ফসল এটার মধ্যে আছে। আপনি বললেন যে এখানে অনেক ইনভেস্টমেন্ট করে আমাকে এই যে স্ট্যান্ডার্ড, এই ব্র্যান্ডটাকে দাঁড় করাতে, ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মাধ্যমে বা প্রচারের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক টাকা ব্যয় করে আমি আজকের এই যে আমার যেমন অনেক বিখ্যাত ব্র্যান্ড রয়েছে, নাইকি, মাইক্রোসফট, অ্যাডিডাস, তারা কিন্তু শত বছর ধরে ব্যবসা করে তাদের এই ব্র্যান্ডের সুনামটি দাঁড় করিয়েছে। এখন কেউ যদি আগামীকাল নাইকির মতো সাদৃশ্যপূর্ণ একটি লোগো বা মার্ক ব্যবহার করে, সেক্ষেত্রে তাদের কি করণীয় রয়েছে? এখন এই যে বললাম যে আসলে এটা অত্যন্ত মারাত্মক একটা ঝুঁকিপূর্ণ বিষয়। এখানে শুধু যারা এই ট্রেডমার্কের মালিকানা আছে, সত্য আছে, তারাই শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই লোগো দেখে কিন্তু যারা ক্রেতা, আমরা যারা কনজিউমার্স যারা আছি, আমরা কিন্তু প্রতারিত হচ্ছে। আপনি কিন্তু একতরফা হচ্ছে না, দুতরফাই হচ্ছে। তো আপনি বৈপুর ব্যবসায়ী, আপনি কি করলেন, আমারটাকে কপি করে আপনি বাজারজাত করছেন, আপনি ব্যবসা করছেন, পাবলিকলি এটা কিন্তু প্রচার প্রসার করছেন, জনগণের সাথে বা ভোক্তাদের সাথে প্রতারণা হচ্ছে। সেই ক্ষেত্রে যিনি এটা বেসিক্যালি যিনি মালিক, এটা এই লগোর বা এই যে ট্রেডমার্ক মার্কের যিনি স্বত্বাধিকারী, তার যে রাইটটা হচ্ছে উনি ইচ্ছে করলে দেওয়ানি বা আদালতে গিয়ে উনি এইটার বিরুদ্ধে ইনজাংশন পাইতে পারে, উনি ক্ষতিপূরণ মামলা করতে পারে, এবং উনি ফৌজদারি কপিরাইটে যে ফৌজদারি মামলা করলে ওনাকে 3 মাস থেকে 6 বছর পর্যন্ত আপনার শাস্তির বিধান আছে এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। এটা আসলে প্রতিকার চাইতে গেলে সেই প্রতিকারের আমাদের এই আইনে, এই মেধাস্বত্ব আইনে সেই প্রতিকারের ব্যবস্থা, যদিও আমরা অনেকেই সচেতন না, অনেকে বিষয়টা জানি না, কোথায় যাব, কোথায় মামলা করব, কিন্তু আমাদের দোরগোড়ার মধ্যেই কিন্তু এই বিচার আছে। কিন্তু আমরা না জানার কারণে, এই প্রচারের কারণে, আমি বলবো যে এই কপিরাইট বা এই যে মেধাস্বত্ব আইন, আজকে অনেকেই জানে না মেধাস্বত্বটা কি। ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি, এটা আসলে ব্রেইনের যে সম্পদ, এই সম্পদ তো আসলে এটা আল্লাহর প্রকৃত সৃষ্ট একটা সম্পদ, আপনার মৌলিক একটা কাজ, এটা মৌলিক একটা কন্টেন্ট। সেই মৌলিক কন্টেন্টটাকে যদি কেউ নকল করে, আপনি একটি কি বলে, আপনি একটা গান, আপনার নিজের রচনার একটা গান, বা আপনার একটা উপন্যাস, অথবা আপনার একটা কবিতা, হ্যাঁ, সেই কবিতাটা আপনি কি করলেন, আপনি বই আকারে ছাপালেন, অথবা কোনো ইলেকট্রিক মিডিয়াতে বলেন, অথবা প্রিন্ট মিডিয়ায় বলেন, অথবা সোশ্যাল মিডিয়াতে বলেন, আপনি ওখানে প্রকাশ করলেন, কিন্তু আপনারটা মার্কেট পেলে করলো, পরবর্তী সময় আপনার জিনিসটা এত সুন্দর, এত ভালো, আরেকজন এটাকে কপি করে ফেললো। সচরাচর যেটা হচ্ছে আর কি, সেই কন্টেন্টটাকে যদি কেউ কপি করে, সেই কপির যে করলো সে একটা অপরাধ করলো। সেই অপরাধীর শাস্তির জন্য এই মেধাস্বত্ব আইন, এই মেধাস্বত্ব ইন্টেলেকচুয়াল যে ল, সেই লকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইন কার্যকরী একটি আইন। এই আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া সম্ভব। অনেক জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে বাংলাদেশে। আমরা যদি খাবারের ব্র্যান্ডের মধ্যে যাই, যেমন হাজির বিরিয়ানি, আমরা দেখি যে বছরের পর বছর তারা তাদের ঐতিহ্যগতভাবে তারা এই হাজির বিরিয়ানির ব্যবসা করছে, কিন্তু ঢাকা শহরে আমরা বিভিন্ন অলিতে গলিতেও দেখছি হাজির বিরিয়ানি নাম দিয়ে বিভিন্ন দোকান খুলে বসা হয়েছে। কিন্তু যিনি প্রকৃত এই হাজির বিরিয়ানির স্বত্বাধিকারী, তিনি কি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন যদি হাজির বিরিয়ানির ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা না থাকে? হয় কি যে মামলা তো আপনি করতেই পারেন, কিন্তু হাজি বিরিয়ানি, হাজি তো আসলে যিনি হজ করেন উনিই হাজি। মাতৃ ভান্ডার দেখবেন, আমি কুমিল্লা থেকে যখন যাই তখন দেখি যে সব মাতৃভান্ডার, সব জায়গায় মাতৃভান্ডার। আসলে কোনটা কোন মাতৃভান্ডার, আসল কোনটা নকল কোনটা, মুক্তাগাছা। দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনার কি কোনো নিরঙ্কুশ সত্য অর্জন হচ্ছে? আসলে কি যে আপনি যখন, আমি হাজির বিরিয়ানির কথাই তো বললেন, আমি মাতৃভান্ডারই বললাম। আসলে যখন আপনি প্রথম করলেন, সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এটার কিন্তু সত্য আপনারই থাকলো।
এটা কিন্তু আমাদের লং দেশের টার্ম আইনে ইউসেজের একটা রাইট, হ্যাঁ এটা কিন্তু ইউজার রাইট একটা ইউজার রাইট যেটা এবং স্বয়ংক্রিয়ভাবে এটা আপনার উপরেই বর্তাবে। তবে এটা প্রমাণ করতে গেলে যেহেতু রেজিস্ট্রেশন নাই, প্রমাণ করতে গেলে আপনাকে অনেক কাঠগড় পোড়াতে হবে, আপনাকে অনেক প্রুভমেন্ট দিতে হবে। সেটা আইন তো শ্যাল হ্যাভ টু প্রুভড। আইনের ভাষ্য মতে আপনাকে সবকিছু প্রমাণের বিষয়টা থাকে। আর যদি রেজিস্ট্রেশন যদি থাকতো তাহলে আপনাকে এত প্রমাণ করতে হতো না। রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি আপনার এই যে ক্ষতিপূরণটাকে আপনি এত সহজেই এবং আপনি খুব শর্ট সময়ের মধ্যেই আপনি এই প্রতিকারটা পেতে পারতেন। যে কোনো নির্দিষ্ট কপিরাইট বা ট্রেডমার্ক কি একাধিক দেশে রেজিস্ট্রেশন করা সম্ভব? সম্ভব। আমার একটা ব্র্যান্ড, আমার একটা কি বলে একটা পণ্য, বা আমি একটা স্পেশালি আমি একজন লেখক, তো আমার এই একটা বই আমি বাংলাদেশে যদি আমি এটা বাজারজাত করি, এটা আমি ইন্টারন্যাশনালি পৃথিবীর যে কোনো দেশেই এটা একটা জাতিসংঘের একটা আন্তর্জাতিক কপিরাইট বলেন, এই যে মেধাস্বত্ব আইনটা কিন্তু ইন্টারন্যাশনালি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। এটা বাংলাদেশেও এটা একটা পার্ট। কিন্তু আমরা আমাদের মতো করে কিছু সংস্কার আমরা করেছি, কিন্তু ইন্টারন্যাশনালি এই আইনটা বলবৎ আছে এখনো। এবং একটি ট্রেডমার্ক বিভিন্ন দেশে রেজিস্ট্রেশন হচ্ছে, যেমন ফেসবুকের কথা যদি আমরা ধরি, এই ট্রেডমার্কটি একাধিক দেশে রেজিস্ট্রেশন করা হয়েছে। সম্ভব। এটা আপনি বাংলাদেশেও করতে পারি, আমরা দেশের বাইরেও করতে পারি, এতে কোনো আইনগত বাধা নেই। যদি কোনো ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের দরখাস্ত খারিজ হয়, সেক্ষেত্রে কি করণীয় রয়েছে আবেদনকারীর? আবেদনকারী খারিজের বিরুদ্ধে অ্যাপিল করতে পারবে মহামান্য হাইকোর্টে। মহামান্য হাইকোর্টে যদি আপনার ডেপুটি কর্তৃক যদি আপনার এটা খারিজ হয়, ট্রেডমার্ক হ্যাঁ, তখন সেই ট্রেডমার্ক আপিল বোর্ডে করতে পারে, অথবা হাইকোর্ট ডিভিশনেও করতে পারে। আর যদি এটা সিভিল কোর্টে, এটা ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যদি এটা নামঞ্জুর হয়, সেই ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞা দরখাস্ত নামঞ্জুর হয়, তখন সেই আদেশের এগেইনস্টে মহামান্য হাইকোর্টে আসতে পারে, আপিল দায়েরের সুযোগ রয়েছে। এতে কোনো আইনে কোনো সমস্যা নেই। বাংলাদেশে কপিরাইট বা ট্রেডমার্ক নিবন্ধনে আমরা জানি যে একটি বিড়ম্বনা আছে, সেটি হচ্ছে একটি দীর্ঘসূত্রতা। বছরের পর বছর একটি দরখাস্ত নিষ্পত্তি হতে প্রয়োজন হয়। বিশেষ করে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনে আমরা দেখে থাকি 3-4 বছরের আগেও কিন্তু অনেক সময় ট্রেডমার্ক সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়া যায় না। আর সেক্ষেত্রে যদি এটির বিরুদ্ধে আপত্তি কোনো দাখিল হয়, সেক্ষেত্রে এখানে শুনানি শেষ হতে অনেক সময় লাগে। এক্ষেত্রে আপনার মতামত জানতে চাচ্ছি, এক্ষেত্রে কি মেধাস্বত্ব যে আইনটি রয়েছে সেটিকে আরো কিভাবে বাংলাদেশে কার্যকর করা যেতে পারে? ধন্যবাদ। আসলে মেধাস্বত্ব যে প্রপার্টি, আমরা কি সম্পদই বলছি, যে মেধা সম্পদ, আমাদের মেধা সম্পদের যে বিষয়টি, সেটা আসলে রেজিস্ট্রেশনের বিষয়ে, যে ট্রেডমার্ক যে রেজিস্ট্রেশনের বিষয়ে আমরা প্রথমত আমরা সচেতন না। আর এখানে কিন্তু আমাদের এটা কিন্তু অনলাইনেও কিন্তু করা যায়, এখন কিন্তু আমাদের অফিসে গিয়ে করতে হবে এরকম না, কিন্তু আপনাকে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলি ফিল আপ করতে হবে। তারপরে তো আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যে নিয়ম কানুন আছে, সমস্ত কিছু নিয়ম কানুনের বাইরেও নিয়ম কানুন থাকে, সব কিছু মেনটেন করেই আপনাকে এই ট্রেডমার্ক পেতে হয়। যার ফলে হয় কি, যে অনেক মানুষ এই বিড়ম্বনার কারণে ওখানটা যেতে চায় না। হ্যাঁ, ওই ব্যবসা বাণিজ্য যেভাবে আছে ঠিক সেভাবেই স্বয়ংক্রিয়ভাবেই ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, এত করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ট্রেডমার্ক লঙ্ঘন হলে বা কপিরাইট লঙ্ঘন হলে যে প্রতিকার, সেটি পেতেও কিন্তু একটি বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। কারণ আপনি একটা সিভিল কোর্টে আমরা জানি যে একটা দেওয়ানি মামলা করতে এটিরও কিছু প্রতিবন্ধকতা বাংলাদেশের রয়েছে। সেটির ক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশে প্রবেশ করতে তারা বিরত থাকছে। বিশেষ করে আমরা জানি যে অনেক বাংলাদেশে ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে অনেক নামি দামি ব্র্যান্ড বাংলাদেশে তাদের ট্রেডমার্ক লঙ্ঘনের বিষয়ে তারা শঙ্কিত থাকে সবসময়। আসলে ট্রেডমার্কের আমাদের দেশের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আরো সহজ করা দরকার। আপনি যেটা বলছেন, আমার মতামত হচ্ছে যে এখানে এবং লঙ্ঘন হলে যে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে, সেটি আরো বেশি কার্যকর করতে হবে। ব্যবসা আমাদের দেশের অর্থনৈতিক কাঠামোকে, অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্তিশালী করে কিন্তু ব্যবসা বাণিজ্য। সেই ব্যবসায়িক দিক থেকে যদি আমরা মনে করি যে আসলে এই ব্যবসাকে যদি আমরা মানে ছোট হোক বড় হোক, সেই ছোট বিদেশি বিনিয়োগকে যদি আমরা উৎসাহিত করতে চাই, এটাকে আরো সহজ প্রক্রিয়া নিয়ে আসতে হবে, এবং এটা খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে, এবং এই যে বিচার ব্যবস্থাকেও আরো বেশি ত্বরান্বিত করতে হবে, আরো সহজ করতে হবে। তো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না, তারপরেও রেজিস্ট্রেশন, আমি বলবো যে রেজিস্ট্রেশন করা অত্যন্ত জরুরি। তাহলে আপনি অনেক সমস্যা থেকে দ্রুত প্রতিকার পাইতে পারবেন এবং সুরক্ষিত হবে আপনার এই মেধাস্বত্ব।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং এটিএন দর্শকদেরকে ধন্যবাদ এবং যারা নেপথ্যে আছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।